This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভয়ের রাজা দিল বর, জবর জবর তিন বর 1 2 3। ভোটারদের নাম কাটতে পারি 1 নম্বর 1 নম্বর। ধনকর যোগী ছাড়তে পারি 2 নম্বর 2 নম্বর। বাঙালি ধরে পিটতে পারি 3 নম্বর 3 নম্বর। এমনই ভয়ঙ্কর ভয়ের রাজা দিল বর। নমস্কার, আদাব। আমি আজকে এইভাবে মজা করে শুরু করলো অনুষ্ঠানটা আদপেই মজার নয়। তার আগে জানাই আমি প্রবীর বিশ্বাসকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। গতকাল রাতে তিনি যে অনুষ্ঠানটি করেছেন আপনারা কি দেখেছেন? যদি দেখে থাকেন দেখে নিন, কারণ নোংরামি রাজার এই তল্লাটে রাজার ছবিতে ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে রাজাটি কে, এবং যে রাজাকে নিয়ে আমরা আলোচনা করছি বারবার করে, ভয়ের রাজা, সেই ভয়ের রাজাটি কে আপনারা তো জানেন। তো সেটা আপনারা দেখে নিন। আমার সবচাইতে খারাপ লাগার ব্যাপারটা হচ্ছে যে ভয়ের জায়গাটা হবে কেন, তো সেই ভয়ের জায়গা থেকে বদলা, প্রতিহিংসা এবং আমাদের বিরুদ্ধে যারা যাবে তাদেরকে শেষ করে দেওয়ার জন্য যতদূর নোংরামি, তার অন্যতম বলি পশ্চিমবঙ্গে প্রথম হলেন দিলীপ ঘোষ। এবং দিলীপ ঘোষকে নিয়ে যে ছবি বেরিয়েছে তার মুখ ফুক কিচ্ছু বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে গিয়ে হোমেন্দুর বজ্জাতি, শান্তির ছেলে এই কারবারটা করেছে। একটা ওই আরামবাগ চিকেনের মালটার সম্বন্ধে যেহেতু বলেছিল স্টেজে দাঁড়িয়ে, সেহেতু রাতারাতি এই বজ্জাতিরা করেছে। এর মধ্যে অনেকগুলো ডক্টরস ব্যাপার রয়েছে, এআই রয়েছে। আপনারা প্রত্যেকে সতর্ক থাকুন এবং এই নোংরামির মধ্যে থাকবেন না। চলে আসি মূল ব্যাপারে। এ ভয়ের রাজাটি কে, তার ছবিটি এক্ষুনি ভেসে উঠবে। অত্যন্ত ভয়ের ব্যাপার। বক্তব্য আমার নয়, আমি আবারও বলছি, বক্তব্য আমার নয়। এই যে ইনি ভয়ের রাজা নন, ইনি হচ্ছেন গিয়ে সেই আশীর্বাদের জায়গাটি যিনি ভয়ের কথাটি বলেছেন। ইনি হচ্ছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এনার সম্বন্ধে বলেছেন, এনার সম্বন্ধে ডাইরেক্ট বলেন। ইনি বলেছেন যেগুলো সেগুলো পার্ট পার্ট করে উঠবে। আমি অনির্বাণকে অনেক কৃতজ্ঞতা জানাই। আমি শুধু পয়েন্টগুলো আপনাদের সামনে দেখাচ্ছি যে এই যে যোগীর, আমি বললাম না যে ধনকরের পর যোগী, কেন বলছি তার যুক্তি রয়েছে, কারণ রয়েছে। কারণ দিল্লি থেকে আমাদের অনেক টাটকা খবর আমাদের হাতে এসে পৌঁছেছে, যেটা আমরা বারবার করে বলছি, এবং যেটা দাঁড়িয়েছে সেটা সম্প্রতি একটি এই ধনকরের ঠিক বিদায়ের পর, ধনকর বিদায়ের ঘটনাটাও আপনাদের বলবো। ধনকর বিদায়ের পরে তাদের টার্গেট হচ্ছে গিয়ে এই উত্তরপ্রদেশ, যেখানে সিম্বলাইজ করা রয়েছে জায়গাটা। দেখুন কেন রয়েছে, সেই ঘটনাটাও বলবো, কারণ এরকম ইন্টারেস্টিং প্রোগ্রাম আজকে ভয়ের রাজা, এই ভয়ের ব্যাপারটা যেটা মোহন ভাগবতজি বলেছেন, তার কারণটা হচ্ছে একটি ব্যাপার পরিষ্কার। তিনি সম্প্রতি একটি বক্তব্যে বলেছেন যে আমাদের দেশকে সুশৃঙ্খল ভাবে নিতে হবে ইত্যাদি ইত্যাদি। আমি ঠিক এক্সাক্টটা বলছি না, পার্ট পার্ট বলছি, আপনারা দেখে নিতে পারেন। এবং এই যে মোহন ভাগবতজির লেখাগুলো আপনারা পড়ুন, আমি আর এটা রিপিট করছি না। তিনি বলছেন দেশের ভালো হোক, দেশের সম্প্রীতি, এবং সম্প্রীতির কথা তিনি কিন্তু বলেছেন। কিন্তু একটি লাইনে তিনি ভয়ঙ্কর কথা বলেছিলেন, তো পরের পার্টটা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের যেন একটা ভয়ের রাজত্বে বাস করছি, কোট আনকোট তিনি বলেছেন। দেখুন একদম তলায় লেখা রয়েছে ভয়ের রাজত্বে। ভয়টা কাকে, তিনি কাকে সমালোচনা করছেন? যে ভয়, কিসের ভয়? কিছুদিন আগে নীতিন গডকরি যেটা বলেছিলেন সেই কথাটা আবার তার মুখ থেকে বেরিয়ে এলো। কেন ভয়ের সময় আমরা বাস করছি, দেখুন এখন ভয়ের সময়। এটা মোহন ভাগবতের কথা। 3 নম্বর পার্ট মোহন ভাগবত বলেছেন যেটা বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে। কাকে মিন করেছেন? বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলেন। মোহন ভাগবতজি বলছেন যেটা বড় মাছটিকে, ছোট মাছটি বা কে? এমন তো নয় যে ছোট মাছটি হচ্ছে গিয়ে ধনকর বা যোগী, যাকে টার্গেট করা হয়েছে। আমি পরপর বলবো। এবং সবশেষে তিনি বলেছেন যে ভারতবর্ষ জায়গাটিতে সবাই সুশৃঙ্খল ভাবে থাকুক।
সুশৃঙ্খল ভাবে। এই সবাইয়ের মধ্যে কিন্তু তিনি মুসলিমদেরও রেখেছেন। আমি বলছি না যে তাতে করে কালকে একেবারে সকলেই মোহন ভাগবতের পায়ের ধুলো নিতে হবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু তিনি বুঝতে পারছেন যে ভারতবর্ষ ঠিক যে প্যাটার্নে যাচ্ছে এবং যে গেমটি বর্তমানে গুজরাট লবি খেলছে সেটা ডেঞ্জারাস ফর ইন্ডিয়া, ডেঞ্জারাস ফর এভরিথিং এলস, যেটা কোনো তুলনাহীন। এবং এই জায়গাটা থেকে এটা তো বলাই বাহুল্য যে দেখুন, একটা 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 করে বলছি। প্রথম আমি চলে আসি ধনকর রিজাইন, যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ এবং আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, তিনি বলেছেন যে ধনকরকে চাপ দিয়ে ওকে রিজাইন করানো হয়েছে। মুখ খুলেছেন, এমনি ঠোটকাটা মানুষ, তিনি কাউকে পরোয়া করেন না, উকিল মানুষ, এবং উকিল মানে কি, মানে সুপ্রিম কোর্টের উকিল। তো তাকে কি চাপ দেওয়া হয়েছে সেই ঘটনাটির জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ও তো সুস্থ শরীরের লোক। তার মানে দুটো হিন্টস আমরা এই অনুষ্ঠানে পাচ্ছি, এনকের এই অনুষ্ঠানে। সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে চাইলেন যে ওর শরীরে কোনো গন্ডগোল নেই, আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন যে পেছনে কোনো একটা কনস্পিরেসি আছে। ইয়েস, যেটা নানান সূত্র মারফত জানা যাচ্ছে যে বিচারপতি বর্মা, যার খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া গেছে, তাকে ইমপিচ করার একটা কথা চলেছিল বিজেপির মধ্যে, এবং ইমপিচমেন্টের জায়গায় সবাই মিলে থাকবে, কিন্তু ফাইনালাইজ হয়নি। তার কারণটা হচ্ছে বিচারপতি বর্মা বলেছেন এ টাকা আমার নয়। খুব ভালো করে শুনুন আপনারা প্রত্যেকে। বিচারপতি বর্মার খাটের তলা থেকে যে টাকাটা পাওয়া গেছে তিনি বলেছেন এ টাকা আমার নয়। চাপ দিলে হয়তো নামটাও বলে দেবেন এ টাকা কার। একদম বলছি, জানি না, তার বক্তব্যটাই তুলে ধরলাম হুবহু। এরপরে যে ঘটনাটি ঘটলো, যে ক্রমাগত ধনকর সাহেব কংগ্রেস এবং বিরোধীদের সঙ্গে যোগাযোগ করতে আরম্ভ করলেন, কারণ তিনি বুঝতে পারছিলেন যে তার উপর চাপ সৃষ্টি হবে। তিনি যতই মাথা নত করে, লোকটা ভালো না, আমি লোকটাকে মোটেই ভালো দেখি না, তিনি যতই মাথা নত করে থাকুন তিনি বুঝতে পারছেন যে তিনি ট্রাম্প কার্ড হয়ে যাচ্ছেন এবং তাকে ইউটিলাইজ করা হচ্ছে। এবং সেদিন অর্থাৎ 21শে জুলাই তিনি কিন্তু হাউসে ঢুকে প্রথমেই যেটা ঘোষণা করলেন যে অপারেশন সিন্দুর এবং বার্মার কেস, মানে এই স্ক্যান্ডাল, ইমপিচমেন্টে তার পক্ষে এতগুলো আবেদন জমা পড়েছে, অতএব তিনি এটা আলোচনা করবেন। প্রমাদ গুনল বিজেপি। আপনারা খেয়াল করে দেখুন যে ফার্স্ট হাফে লোকসভায় কিন্তু নরেন্দ্র মোদী বসেছিলেন, তারপর তিনি উঠে চলে যান, এবং আজ শনিবার এই গত একটি সপ্তাহ ধরে মানে পরপর প্রত্যেকটা দিন, প্রথম দিনটা খানিকটা বাদ দিয়ে প্রত্যেকটা দিন লোকসভা বানচাল হয়েছে। কারণ একেবারে ইয়েস ম্যান, ব্যক্তিত্বহীন যে টাকমাথা ভদ্রলোক সেখানে বসে থাকেন, তার নাম হচ্ছে গিয়ে বিড়লা, ওম বিড়লা সাহেব, কিন্তু এই ব্যাপারগুলোতে উৎসাহী না। পরিষ্কার বার্তা যেটা অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর তরফ থেকে টোটাল সারা ভারতে যত বিজেপি আস্থানা রয়েছে, স্টেট রয়েছে, মন্ত্রিসভা রয়েছে, প্রত্যেকের কাছে একটি বার্তা হচ্ছে আমরা যা বলিব তাহাই হইবে, আমাদের কথার বাইরে কেউ কিছু করতে পারবে না। এবং ওম বিড়লা গুড বয়, যেটা ধনকরও অত্যন্ত গুড বয় ছিলেন, সেই ধনকর কিন্তু রিসেন্টলি বিরোধীদের সঙ্গে আলোচনা করছেন এবং তিনি বলছেন যে এই কিছু ব্যাপার হচ্ছে টচ্ছে ইত্যাদি। এবং ধনকর এই ঘোষণাটি করার সঙ্গে সঙ্গে তিনি তো চলে গেলেন, একটি মানে বিশেষ কমিটির মিটিং ছিল, সেই কমিটিতে নাড্ডা ছিলেন, তারপরে আরো কে কে ছিল বেশ। তো সেই মিটিং এ নাড্ডা এবং আরেক মন্ত্রী ছিলেন, তিনি অনুপস্থিত থাকলেন। এবং ঠিক সন্ধ্যেবেলা ধনকরের বাড়িতে একটি ফোন আসলো, বলে সূত্র মারফত খবর যে তোমাকে সময় দেওয়া হচ্ছে, তুমি আধ ঘন্টার মধ্যে রেজিগনেশন দাও, কাল ফাল বলে কিছু নেই, তা নয়তো তোমাকে ইমপিচমেন্ট করা হবে। দেখুন, ইউজুয়ালি ভাইস প্রেসিডেন্টকে কেউ তাকে তার পদ থেকে সরাতে পারে না, কিন্তু সরাতে পারে যদি বিরোধীদের তরফ থেকে একটা বার্তা আসে, মানে অনেক প্যাঁচ গোছের ব্যাপার আছে, এটা দিয়ে আর বেশি ঘাটাচ্ছি না। ধনকর সাহেব কিন্তু দিনাম দেয়ার তার বার্তাটি বোধহয় টাইপ করেই পাঠানো হয়েছিল, সেটা তিনি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিলেন, তিনি নিজে গেলেন না। তাহলে ধনকর সাহেব পথের কাটা হচ্ছিল, তাকে ছিটকে ফেলে দেওয়া হলো। ছিটকে ফেলে দেওয়ার পরের টার্গেট পয়েন্টটাই হচ্ছে গিয়ে তারা ভেবে দেখলেন যে এইটা একটা বাদ দেওয়া হয়েছে, এবং এরপরে টার্গেট যেটা করে রাখা হয়েছে একদম গান পয়েন্টে। আচ্ছা, এর মধ্যে যেটা হয়েছে যে ভয়ের বাতাবরণ বা ভয় নিয়ে যে কথা, সেটা কিন্তু উঠে এসছে নীতিন গডকরির মুখ থেকে, কারণ বাকিদের তো মেরুদণ্ড বলে কিছু নেই, তারা ঘাপটি মেরে বসে আছে। নীতিন গডকরির মুখ থেকে বেরিয়ে এসছে যে আমরা ভয়ের বাতাবরণে রয়েছি, কোচের কথা কোট আনকোট।
সেই সেম কথাটি বললেন নীতিন গডকরির গুরুদেব, অর্থাৎ কিনা আরএসএস প্রধান মোহন ভাগবত। কিসের ভয়, কাকে ভয়? মোদী অমিত শাহকে ভয়। এবং ভয় মানে হচ্ছে গিয়ে ভয় কেন থাকবে, এই বার্তাটি যখন হচ্ছে তখন কিন্তু এরা ডিসাইড করে ফেলেছে যে কি করা যায়, ভাইস প্রেসিডেন্টের পদে কাকে আনা যায় যে ইয়েস ম্যান হয়ে থাকবে, আর কোনো ঝামেলা করবে না। তাদের প্রথম ইচ্ছা ছিল যে ভাইস প্রেসিডেন্ট করে আনা হোক বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে। কিন্তু আপনাদের কাছে তথ্য দিয়ে বলি, নীতিশ কুমারের তরফ থেকে খবর গেছে যে আমি মুখ্যমন্ত্রী থাকবো, আমি এই ধরনের আপনাদের ট্র্যাপে পড়তে রাজি না, যদিও নীতিশ অসুস্থ এবং তাকে প্রেডিক্ট করা যায় না। এবং একই সাথে কিন্তু একটা চেন আছে, সেই চেনটার মধ্যে প্রথম হচ্ছে দুটি লোক, নরেন্দ্র মোদী, অমিত শাহ, তাদের থেকে একটু তলায় রয়েছে যিনি, তার নাম হচ্ছে গিয়ে নাড্ডা, জেপি নাড্ডা। এবং এদের মধ্যে যে কথা হয়েছে তাদের মধ্যে একটা কথাতে উঠে আসে নাকি যে নীতিশ কুমারকে করতে যাওয়াটা রিস্কি, কারণ তিনি মানে ঘোরের লোক, দীর্ঘদিন রাজনীতি করেছেন, ধানকারের মতন আনাড়ি লোক না, তিনি কিন্তু ঘেটে দেবেন। এবং তাকে নিয়ে আসার মানেটা কি, নীতিশ কুমার ভেবেছে যেটা, যে আমি যদি আজকে ভাইস প্রেসিডেন্ট হই আমার দলটাকেই শেষ করে দেবে। যেভাবে তারা মানে সাউথ ইন্ডিয়াতে কি বলে তেলেঙ্গানাতে যেভাবে তাদের দলটাকে ভেঙেছে, সেখানকার যে দলটি ছিল একেবারে মোদির জো হুজুর, এবং তারা পরবর্তী জগনমোহন রেড্ডির দলটাকে ভেঙেছে, তারা পাঞ্জাবের দলটি আকালি দলটিকে ভেঙেছে, ভেঙে টুকরো করে দিয়েছে, তারা সিন্ডেকে নিয়ে এসে এসএস অর্থাৎ শিবসেনা দলটিকে ভেঙেছে, এনসিপি ভেঙেছে। এবার যদি ভাঙার হয় তাহলে আমাদেরও ভেঙে দেবে, এবং ভেঙে দিলে আমরা দাঁড়াতে পারবো না, এই পার্টিটাই থাকবে না। সুতরাং নীতিশ কুমার গররাজি হয়েছে। এরা একদিকে প্ল্যান করছে মোদী অমিত শাহ যে তাহলে একটা জিনিস করা যেতে পারে, যে তাহলে একে পাঠিয়ে দেওয়া হোক কি বলে আমাদের মন্ত্রীর সভা থেকে কাউকে একজনকে ভাইস প্রেসিডেন্ট করা হোক। এমনিতে 72 বছর বয়স হয়েছে রাজনাথ সিং এর, সুতরাং রাজনাথ সিংকে পাঠিয়ে দেওয়া হোক, 5 বছর বাদে তো এমনি থাকতে পারবে না। রাজনাথ সিংকে ভাইস প্রেসিডেন্ট করে যোগীকে উত্তরপ্রদেশ থেকে তুলে এনে প্রতিরক্ষা দপ্তরে দেওয়া হোক। আপনাদের বলছি, আমি ইয়ার্কি পাচ্ছি না, আপনারা খোঁজ করে দেখতে পারেন, এই ধরনের আলোচনা বিভিন্ন মিডিয়া যারা অন্তত সৎ পথে করে। সুতরাং প্ল্যান নাম্বার 2 হচ্ছে, যেটা প্রথমটা ছিল নীতিশ কুমার, প্ল্যান ভেস্তে গেছে, প্ল্যান 2 বি টিম, বি প্ল্যান, সেটা হচ্ছে যে রাজনাথ সিংকে ভাইস প্রেসিডেন্ট করে যোগী আদিত্যনাথকে আমাদের ডিফেন্স মিনিস্টার করা হোক, তাতে করে উত্তরপ্রদেশটা ফাঁকা হবে। তার কারণটা হচ্ছে উত্তরপ্রদেশে 63 থেকে 67% ভোট রয়েছে ওবিসি, পিছড়ে বর্গ। তো পিছড়ে বর্গ তো নিজে যোগী নন, যোগী হচ্ছেন রাজপুত এবং উচ্চ বর্ণের লোকের সঙ্গে তাদের ঘোরাফেরা। তো সেখানে যদি একজন নিম্ন বর্গের লোককে বসানো না যায় গদিতে, তাহলে আসন্ন নির্বাচনে তারা ক্যালকুলেট করে দেখেছে তাদের পরাজয় আসন্ন, একেবারে বিরাট ভাবে হাঁটছে। এবং অখিলেশ যাদব একেবারে তেরে ফুরে রয়েছে। সুতরাং কোপটা দেওয়ার, ওই যে বলেছিলাম না জগনমোহন রেড্ডির মতন দ্বিতীয় কোপটি এমন নিখুঁত ভাবে দেবে যে বুঝতে পারবে না সেটা হচ্ছে যোগী আদিত্যনাথ, যিনি কিনা আরএসএস এর অত্যন্ত ঘনিষ্ঠ, আরএসএস এর কাছে সে খবর টিকে আছে। এবং তারা বলেছেন যে হোয়াট ইজ গোয়িং অন, বারবার করে কিন্তু গত সপ্তাহে বিদেশ যাওয়ার আগে যোগী আদিত্যনাথের সঙ্গে নরেন্দ্র মোদী মিটিং করেছেন, এবং আমার ধারণা তিনি কিন্তু হিন্টস দিয়েছেন। আমার কাছে যতটুকু খবর রয়েছে উত্তরপ্রদেশ থেকে, ততটুকু খবরের মধ্যে হচ্ছে যে বাবা বাছা করে যতই বোঝাক না, আরএসএস নাগপুর যা বলবে যোগী তাই করবে। এখনই যোগী তার মুখ্যমন্ত্রীর পদ থেকে সরতে নারাজ, কিন্তু এই যে সিন্ডিকেট মানে মোদী সিন্ডিকেট, যে কোনো ভাবেই হোক, যেভাবেই হোক না কেন, তারা কিন্তু যোগী আদিত্যনাথকে সরাচ্ছেন এই কারণে যে বিহার নির্বাচনে যদি ফলাফল খারাপ হয় তাহলে মোদির উপর কোপ আসতে পারে, এবং মোদির উপর কোপ আসলে পরবর্তী মুখ হিসাবে উঠে আসবে অটোমেটিক্যালি চয়েস অফ আরএসএস যোগী আদিত্যনাথ। সুতরাং যোগীকে রাস্তা থেকে সরাবো, এবং যোগী আদিত্যনাথের সাবস্টিটিউট কে আছে, রাজনাথ সিং, সুতরাং রাজনাথ সিংকেও সরাবো। আর রয়েছে নীতিন গডকরি, ও একা নীতিন গডকরি কিছু, এই 3টে লোককে টার্গেট করেছে। আপনাদের বলছি, আপনারা খবরটা নিয়ে দেখবেন, আমি দিল্লির নিউজটা করছি দিনের পর দিন। সুতরাং যোগীকে সরাতে হবে উত্তরপ্রদেশ থেকে, নীতিন গডকরিকে বৈঠকি করে দিতে হবে, এবং রাজনাথ সিংকে তুলে এনে ভাইস প্রেসিডেন্ট করলে সমস্ত সমস্যার সমাধান। তাতে করে যদি নরেন্দ্র মোদী পুরো টার্মও থাকেন, তারপরে অমিত শাহর জন্য জায়গাটা ফাঁকা করে দিয়ে যাবেন। কারণ নরেন্দ্র মোদী জানেন
যে তিনি যদি সরে যান তাহলে বহু তদন্ত ফদন্ত ইত্যাদি শুরু হবে এবং আদানিকে শেষ করে দেবে কিন্তু ভারতবর্ষের প্রত্যেকটি দল এক একটা হয়ে, মানে বিজেপি কংগ্রেস তখন এক হয়ে যাবে, মানে আরএসএস তখন চাপ দেবে আদানির ইত্যাদির উপর। কারণ আদানির ব্যবহারে, তার ব্যবসা, তার ধান্দাবাজি, বিদেশে বদনাম চিটিংবাজি ইত্যাদি ব্যাপারে মোহন ভাগবত অত্যন্ত ক্ষুব্ধ এবং তিনি চাইছেন যে কিছু একটা হোক এবং আদানির এই রংবাজিটা বন্ধ হোক। সুতরাং এরকম একটা প্ল্যান করা হয়েছে। আর মজার ব্যাপারটা কি জানেন, নরেন্দ্র মোদী কিন্তু জানতেন যে অপারেশন সিন্দুরটা খাচ্ছে না, কারণ পাবলিক বিশ্বাস করছে না। এটা নিয়ে যদি লোকসভায় কথা ওঠে তাহলে নরেন্দ্র মোদীর একেবারে মানে জামা কাপড় খুলে দেবে বিরোধীরা। তিনি উড়ে গেলেন বিদেশে। কোথায় গেলেন বলবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Burfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। ফিরে এলাম বিরতির পর। এবার আপনাদের বলি যে যখন বর্ষাকালীন অধিবেশন চলছে তখন প্রধানমন্ত্রী থাকাটা বাঞ্ছনীয়, আজ অব্দি সবসময় ছিলেন, এবং যখনই এই ধরনের ঘটনা ঘটছে মোদী পালিয়ে যাচ্ছেন। তিনি প্রেসের সামনে আসছেন না, তিনি বিরোধীদের ফেস করতে পর্যন্ত ভয় পাচ্ছেন। তিনি চলে গেলেন কোথায়? ইংল্যান্ডে। আগে থেকেই ব্রিটেনের সঙ্গে কথাবার্তা হয়েছিল যে ব্যবসায়িক চুক্তি, এবার চুক্তিটি কি আমার হাতে রয়েছে। আপনারা শুনলে হাসবেন না কাঁদবেন। তিনি দুটি জায়গায় যাচ্ছেন, একটা হচ্ছে ব্রিটেন, এবং ব্রিটেনের পর তিনি মালদ্বীপে যাচ্ছেন। অর্থাৎ তিনি তিমি মাছ দেখার পর পুঁটি মাছ দেখতে যাচ্ছেন, মানে কোনো অর্থহীন। আপনার আমার ট্যাক্সের টাকা ভোগের খাতায় যাচ্ছে। ব্রিটেন একটা বিশ্বের দ্বিতীয় দেশ, আমেরিকার পরে ব্রিটেন। সেই দেশের সঙ্গে ব্যবসা চুক্তি ফুক্তি সব হতে পারে, কিন্তু আপনার মালদ্বীপ মানে কি আর কি, মানে তিমি মাছ দেখে, সমুদ্রে তিমি মাছ দেখে ভারী পরমানন্দিত হবে, পাড়ার এসে পুঁটি মাছ দেখতে এসছে। নরেন্দ্র মোদী আমাদেরকে মানে আটভাট মনে করেন এই জন্য। মুক্ত বাণিজ্য চুক্তি আপনারা খুব ভালো করে শুনুন, কে কি পাচ্ছে। সোর্সিস আনন্দবাজার, ধন্যবাদ জানাই। খুব ভালো করে শুনুন, মানে কি ঢপবাজি চলছে আপনারা শুনুন। যে ব্রিটেনের সঙ্গে চুক্তি হয়েছে, সমস্ত পত্র পত্রিকা মানে গদি মিডিয়া তারা বলছে দারুণ 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 দারুণ। ব্রিটেনের কি কি লাভ হচ্ছে? ব্রিটেনের সঙ্গে ভারতের শুল্ক কমবে, ব্রিটেনের পণ্যে ভারতের শুল্ক কমবে, মানে ভারত যে ট্যাক্সটা দেয় সে ট্যাক্সটা কমিয়ে দেবে, মানে ফায়দা হচ্ছে ব্রিটেনের। খুব ভালো করে শুনুন। ভারতের বাজারে ব্যবসার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবে ব্রিটেন, অর্থাৎ ভারতে যদি ব্যবসা করতে আসে তাহলে নানান রকম সুবিধা, জমি জমা ইত্যাদি ইত্যাদি ব্রিটেনকে দেবে। ভারতের কোনো ছোট বড় ব্যবসায়ী না, আমার আপনার চেনা জানা কেউ না। 3 নম্বরটা হচ্ছে রগড়ের চূড়ান্ত 20 লক্ষ টাকার বেশি মূল্যের সরকারি টেন্ডারে যোগ দিতে পারবে ব্রিটেনের সংস্থা। 20 লক্ষ টাকার টেন্ডার, তার মানে কিছুই না। আজকে হাদুপাচু যারা ব্যবসা করে, স্মল স্কেল ইন্ডাস্ট্রি, তারাও 20 লাখ টাকার টেন্ডার ভরে। 20 লাখ টাকার টাকা হলো, মানে 20 লাখের মতো ক্ষুদ্রতম জায়গাতেও কিন্তু ব্রিটেন কিন্তু টেন্ডার দিতে পারবে, এবং তার মানে ব্রিটিশ কোম্পানি এসে 20 লক্ষ টাকার ব্যবসাও এখানে করতে পারবে। তারপরে কারণটা বলছি, 2200 বেশি চাকরির সুযোগ তৈরি করতে পারে ব্রিটেন, ঠিক আছে। 2200 চাকরির সুযোগ, আবার সেই 22-এর চক্কর। তিনি বলেছিলেন না 22 কোটি লোকের চাকরি দেবে, 22 লক্ষ লোকের বেশি চাকরি হয়নি, এবার বলছে 2200 বেশি চাকরি করার সুযোগ। আমাদের দেশে কয়েকশো কোটি মানুষ, তার মধ্যে কয়েক কোটি মানুষ বেকার, তার মধ্যে 2200 জনের চাকরির সুযোগ করে দিতে পারে ব্রিটেন। এটা ব্রিটেনের লাভ। ব্রিটেনের কর্মচারীদের রোজগার বছরে 220 কোটি পাউন্ড বাড়বে। ব্রিটেনের কর্মচারীদের রোজগার বছরে 220 কোটি পাউন্ড বাড়বে, মানে ব্রিটেনের কর্মচারীদের 220 কোটি, ভারতের সঙ্গে যদি ব্যবসা করে তাদের 220 কোটি পাউন্ড বাড়বে তাদের। জামা কাপড়, জুতো, খাদ্য সামগ্রীর দাম কমবে ব্রিটেনে, মানে আমাদের এখান থেকে জামা কাপড়, গার্মেন্টস যায়, হাওড়া ফাওড়া থেকেও যায়, খাদ্য সামগ্রী যেগুলো যায় সেগুলোর দাম কমাবে ব্রিটেন, মানে দাম কমবে। এটা হচ্ছে ব্রিটেনের ফায়দা। এবার ভারতের ফায়দা কি? নরেন্দ্র মোদী আমাদের বোকা মনে করেন তো, বোকার পরে আর দুটো কথা আছে, সেটা বললাম না, খারাপ কথা বলতে ইচ্ছা করছে না। ভারতের লাভ হচ্ছে ব্রিটেনের চিকিৎসার সরঞ্জাম বিমানে সরঞ্জামের সস্তা হবে।
ব্রিটেনের চিকিৎসার সরঞ্জাম এবং বিমান সরঞ্জাম সস্তা। বিমান সরঞ্জাম সস্তা হবে মানে কোন সে বিমানে করে কটা লোক ঘুরে বেড়ায়, আর চিকিৎসার সরঞ্জাম মানে চিকিৎসার যে ইনস্ট্রুমেন্ট আসছে সেটার উপর কিছুটা দাম কমাবে। ব্রিটেনে তৈরি পানীয়, চকলেট, বিস্কুট, গাড়ি সহজলভ্য হবে। ব্রিটেনে তৈরি পানীয়, চকলেট, বিস্কুট, গাড়ি সহজলভ্য হবে, মানে আমাদের দেশের এই সবকটা কিন্তু তৈরি হয়, মানে পানীয় তৈরি হয়, চকলেট তৈরি হয়, বিস্কুট তৈরি হয়, গাড়ি তৈরি হয়, সেগুলোকে ভোগের খাতা দিয়ে ব্রিটেনের গাড়ি সস্তা করে মানে ব্রিটেন ঢোকাবে, আমাদের দেশের ব্যবসায়ীরা ঝাড়ের খাতায় ঢুকবে। বৈদ্যুতিক গাড়ির শুল্ক কমবে, ব্রিটেনের হুইস্কির আমদানির শুল্ক কমবে 150% থেকে 75%। বৈদ্যুতিক গাড়ি যেটা ইলেকট্রিক গাড়ি যেগুলো রয়েছে তার শুল্ক ট্যাক্সটা কমাবে, সেটা লাভ হতে পারে। ব্রিটেনে তৈরি আমদানি শুল্ক মানে হুইস্কি মানে স্কচ হুইস্কি 150% থেকে 75% তার উপর ট্যাক্স পড়বে। তার মানে আমার আপনার মতন কটা লোক স্কচ হুইস্কি খায় মশাই? কটা লোক? সারা ভারতে যদি 135 কোটি লোক হয়ে থাকে তাহলে স্কচ হুইস্কি খেতে পারে মেরে কেটে 1 লাখ লোক, অনলি 1 লাখ, মানে মহাসমুদ্রের পুঁটি মাছ। তাছাড়া স্কচ হুইস্কি খাওয়ার পয়সা কারণ নেই, মানে রেগুলার করছে, তার দাম কমবে, তাদের লাভটা কি? তাদের লাভ। ব্রিটেনে ভারতীয়দের বসবাস আরো সুবিধাজনক। ব্রিটেনের যারা ন্যাশনাল তাদের সুবিধা হবে, মানে ব্রিটেনের 35টা সেক্টরে 2 বছরের জন্য অফিসিয়ালি কাজের সুবিধা, 35টা সেক্টরে 2 বছরের জন্য অফিসিয়ালি কাজের সুবিধা, এটা একটা পজিটিভ রয়েছে। ব্রিটেনের সামাজিক নিরাপত্তা খরচ থেকে ভারতীয়দের অব্যাহতি, সামাজিক মানে আমার সিকিউরিটি। তাহলে নরেন্দ্র মোদী ঘুরে গিয়ে ব্রিটেনকে প্রচুর পাইয়ে দিয়ে এলেন। কেন দিলেন? কারণ তাছাড়া মানে আমাদের দেশকে শান্তির ছেলে বলে খিস্তি করছে আমেরিকা, এবং আমেরিকার একটি টার্মস কন্ডিশন, সেটা হচ্ছে গিয়ে রিমুভ মোদি, তারপর আমরা হেল্প করব। তার পাশে গিয়ে দাঁড়িয়েছে রাশিয়া, পাকিস্তানের সঙ্গে তারা গাল গল্প করছে। চায়না, তিনটে মূল শক্তি, তিনটে শক্তি আমাদের বিরুদ্ধে, এবং আমাদের ভারতের চারিপাশে থাকা যত শক্তি রয়েছে অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এরা প্রত্যেকে ভারতের বিরোধী। সুতরাং এই একটা জায়গা থেকে ব্রিটেনের সঙ্গে একটু সখ্যতা যদি হয় মন্দ কি, তার জন্য ব্রিটেনকে অঢেল দিয়ে নরেন্দ্র মোদী যে আমার অন্তত বন্ধু দরকার ভাই, ব্রিটেন ফায়দা পাবে, তো বন্ধুত্ব করতে ক্ষতিটা কোথায়? তো এই ধরনের কারবার করবার জন্য তিনি এখান থেকে কেটে পড়লেন, কেটে পড়ে তিনি আমাদের এই বিরাট খরচের যে বিমানটা সেটা নিয়ে ঘুরছে। তো আমেরিকা গতকাল আমেরিকা বলেছে যে যে এয়ার ইন্ডিয়াটা যেটা ক্র্যাশ করেছে তার মধ্যে ফুয়েলের কোনো সমস্যা ছিল না, অন্য গন্ডগোল, এমন ভাবে বলেছে আমেরিকা যে সেটার মধ্যে স্যাবোটাজের কিন্তু একটা ফ্লেভার আসছে, আপনাদেরকে বলে রাখলাম। এবং সবশেষ বলি যে ব্রিটেন না হয় ঠিক আছে, ব্রিটেনের পরে মালদ্বীপ, কিসের পরে কি? মানে আপনি 5 স্টার হোটেলে খাওয়ার পরের দিন ফুটপাতের দোকানে বসে হারু একটা লেরো বিস্কুট আর চা দে, এই গোছে, মানেটা কি মালদ্বীপ? হ্যাঁ মানে আছে, সবাই শত্রু হয়ে গেছে। মালদ্বীপ চীনের কাছ থেকে টাকা নিয়ে 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 ভিখিরি হয়ে গেছে। মোদি বলেছে আমি টাকা দেব। বাবার টাকা? কার বাবার টাকা ওটা? মালদ্বীপকে এই বলে সন্তুষ্ট করে সবাই যখন চারিদিকে শত্রু, একটা অন্তত বন্ধু করার জন্য মালদ্বীপে তিনি গেছেন। হরি 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 হরি। তো সুতরাং ভয়ের জায়গাটা আপনারা বুঝতে পারছেন। কোন রকম বাড়াবাড়ি করলে এই যে তিনি মহারাজ, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। আপনাদেরকে বলছি এই যে অনুষ্ঠানগুলো করছি না, এটা আমাদের ভয়ের ব্যাপার আছে, যে কোনো দিন জেলে ঢুকিয়ে দেবে, কথা বললে ঢুকিয়ে দেবে। এবং তার থেকেও বড় কথা, বিহারে ইতিমধ্যেই বিদ্রোহ শুরু হয়ে গেছে জেডিইউ অর্থাৎ নীতিশ কুমারের দলে, যে এই 30 লাখ ভোটারের নাম কাটাকাটির যে ব্যাপারটা হচ্ছে, সেটাতে কিন্তু ফায়দা মানে ফায়দাহীন হয়ে পড়বে, মানে ঝামেলায় পড়বে নীতিশ কুমারের দল, কারণ তারা গত 20 বছর ধরে ওখানে রাজত্ব করছে, তারাই জালি ভোটারের নাম ঢুকিয়েছে। তারা বলছে আমরা এটা মানবো না। অলরেডি জোট সঙ্গী চন্দ্রবাবু নাইডু বলেছে এগুলো করা চলবে না, কেন তার রাজ্যেও এই কারবার রয়েছে, সব জায়গাতেই রয়েছে। তো এই যে আতঙ্ক সৃষ্টি করছে ইডি, সিবিআই, এমনকি বিচারালয় পর্যন্ত, তাতে করে মানুষ বাঁচবে কোথায়? ভয় ভয় ভয়, কেউ কিছু বললে ছেড়ে বাদ দিয়ে দাও, এই ভয়ের রাজা। তাহলে আরেকটা কথা বলি, সত্যজিৎ রায়ের একটি ছবির গান দিয়ে যেমন শুরু করেছি, আরেকটা জানবেন যে সত্যজিতের মানে এই গোপীগাইন বাঘাবাইনের লাস্ট ছবিতে কিন্তু একটা শয়তান ইয়ে ছিল, ওই কি বলে জাদুকর ছিল, তাকে
মানে বর্দা হয়েছিল তুমি অমর থাকবে যদি কোনো বাচ্চা ছেলে গিয়ে তোমার দিকে তাকায় এবং সে যদি সৎ হয় তাহলে তোমার মৃত্যু হয়। তাই হয়েছে। গোপীবাগা ফিরে এলো নাকি সিনেমাটার নাম। তাহলে এইভাবে আমাদের চলতে হবে ভয়ের বাতাবরণে সমস্ত দলগুলোকে। দেখুন এই আমি সম্প্রতি জানতে পেরেছি যে স্মৃতি ইরানিকে যে ছেটে বাদ দেওয়া হয়েছে এই কারণে যে স্মৃতি ইরানিকে দিয়ে আর তাদের কোনো দরকার নেই, প্রয়োজন হবে না। স্মৃতি ইরানিকে দিয়ে রাহুল গান্ধী বা গান্ধী পরিবারকে খতম করার যে প্ল্যান হয়েছিল সেটাতে স্মৃতি ইরানি প্রথম 5 বছর সাকসেস হলো, পরের 5 বছরের ঠনকা একবারে ঝটকা দিয়ে তাকে ফেলে দিয়েছে। নরেন্দ্র মোদীকে চেনেন না, নরেন্দ্র মোদীর মধ্যে মায়া, মমতা, দয়া, সহিষ্ণুতা কোনো কিছু তিনি বদার করেন না। ভারতবর্ষে এখন যেটা চলছে তাকে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার সঙ্গে কম্পেয়ার করতে যাবেন না, কেন ইন্দিরা গান্ধী অনেক ভালো ভালো কাজ করে গেছে। আপনার আমার আজকে খাওয়ার জায়গা নেই, ব্যবসা বন্ধ হয়ে রয়েছে, ব্রিটেনকে জায়গা দেওয়া হচ্ছে, ফায়দা নিয়ে ব্রিটেনে চলে যাবে তাদের টাকা পয়সা। আমার আপনার কি সুবিধা হবে সেটা ভেবে দেখেছেন কখনো? সুতরাং এই ভয়ের বাতাবরণে কিন্তু আমাদের চলতে হচ্ছে। পরিশেষে বলি, ভোটার চার্ট, ভোটার লিস্ট এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গেও ওই ইসি মানে ইলেকশন কমিশনারের একটা সেট আপ বসানো হবে। আপনাদের গোপনে বলি, কাউকে বলবেন না, তাতে না লবা ছিঁড়বে। কারণ কাজটা করতে হবে লোকাল সরকারি কর্মচারী দিয়ে, তারা প্রত্যেকে মমতার গ্রিপে রয়েছে। ওই ভূতের রাজার শেষ গল্পর শেষটুকু বললাম, লবা ছিঁড়বে, কারণ এখানকার সরকারি সব মমতার গ্রিপে রয়েছে। মমতা এটা নিয়ে ভাবিত নয়, একটা নামও কাটতে পারবে না ভোটার লিস্ট থেকে, নিশ্চিন্তে থাকুন। এটা আজকে আমি বলে গেলাম, কালকে মিলিয়ে নেবেন। 2024-এর নির্বাচনের পর আমাকে থ্যাংক ইউ দেবেন, একটা নাম কাটতে পারবে না পশ্চিমবঙ্গে, দ্যাট ইজ মাই গ্যারেন্টি। ভালো থাকুন, শনিবার রোববার আপনাদের ভালো কাটুক, সুস্থ থাকুন, ভয়ের রাজার বিরুদ্ধে বিদ্রোহটা করুন, আর বাংলা ভাষীকে বাঁচান। কারণ বাঙালিদের ধরে প্রতি মুহূর্তে প্রতিদিন পেটানো হচ্ছে। আর আমার রাজ্যে এই অবাঙালি, বিশেষ করে মারওয়াড়ি শ্রেণী কলার তুলে ঘুরে বেড়াচ্ছে। কোথায় যাবে প্রবীরদা বলবেন আগামী দিনে। আমি বিদায় নিচ্ছি, সুস্থ থাকুন, ভালো থাকুন, আদাব।